জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি বলছেন চিকিৎসকরা, আর একটু ভালো হলেই নেওয়া হবে বিদেশে। জুলাই অভ্যুত্থানে কুষ্টিয়ায় 6 হত্যা মামলায় ইনুর বিরুদ্ধে প্রসিকিউশনের সূচনা বক্তব্য, অভিযোগ গঠনের বিরুদ্ধে আসামি পক্ষের রিভিউ আবেদন খারিজ। বিশ্বের দূষিত দেশের তালিকায় আজ তৃতীয় ঢাকা, বায়ু দূষণে গড় আয়ু কমছে 5 বছর, সচেতন হওয়ার তাগিদ চিকিৎসকদের। এবং কাল থেকে 2 মাস মিলবে সেন্ট মার্টিনে রাত্রি যাপনের সুযোগ, মানতে হবে 12 নির্দেশনা। সকাল 7টায় কক্সবাজার ছাড়বে জাহাজ। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি আমি রজনী রহমান। খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে, রাত থেকে তরল খাবার খাচ্ছেন তিনি। চিকিৎসকদের নির্দেশনায় সাড়া দিচ্ছেন বেগম জিয়া। শারীরিক অবস্থার আরেকটু অগ্রগতি হলে চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হবে তাকে। 8 দিন অসুস্থ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এই নিয়ে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় এভারকেয়ার হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুরাইয়া মুন্নি। মুন্নি, খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন আমাদের বিস্তারিত। রজনী, আপনি হয়তো জেনে থাকবেন যে খালেদা জিয়া গত 8 দিন ধরে হাসপাতালে ভর্তি আছেন এবং গত 4 দিন ধরে সে সিসিওতে আছেন। তো এখানে তার শারীরিক অবস্থা গতকাল রাত পর্যন্ত খুব অসুস্থতার মধ্যে গিয়েছে এবং গতকাল রাত থেকে ডাক্তাররা জানিয়েছেন, মানে এখানে আমরা যারা এসেছি তারা ভিতরে জানতে পেরেছি যে তার শারীরিক অবস্থা একটু ভালোর দিকে। যেমন সে আগে যেমন নড়াচড়া করতে পারছিলেন না, তো এখন নড়াচড়া করতে পারছেন। এবং একই সঙ্গে যেটুকু জানতে পেরেছি আমরা ডাক্তারদের সাথে কথা বলে, ভিতরে বিশেষভাবে আমরা ডাক্তারদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে তিনি রেসপন্স করছেন। দ্যাট মিনস তাকে যদি ওষুধ খাওয়ানো হয়, উনি ওষুধ খাওয়ানোর কথা বলাতে উনি করছেন। এমনকি তাকে যখন পানি খাওয়ানোর কথা বললে উনি করছেন। তো এটা একটু ভালোর দিকে বলে ওনারা মনে করছেন। এবং আপনি আরেকটু জেনে থাকবেন যে তরল খাবার সেটা সে আগে যেটুকু নিতেন তার থেকে একটু বেশি নিতে পারছেন। তো এটা একটা আশার একটা আলো দেখতে পাচ্ছেন ডাক্তাররা। তো এইটাও আমরা জানতে পেরেছি যে উনি একটু শারীরিকভাবে যদি একটু স্ট্রেংথ পান, তারপরে ওনাকে হয়তো দেশের বাইরে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হবে। একই সঙ্গে এখনো পর্যন্ত এখানে কোনো নেতাকর্মীরা আসেননি, তবে আমরা যতটুকু জানতে পেরেছি যে নেতাকর্মী এসে এখানে বিএনপি পর্যায়ে নেতাকর্মী যদি এখানে আসেন তাহলে একটা ভিড় হবে বা তার চিকিৎসায় হয়তো কোনো ব্যাঘাত ঘটতে পারে। তো এই জন্য হয়তো নেতাকর্মী এখনো পর্যন্ত আসেননি, পরবর্তীতে হয়তো আসবেন। তো উনি সার্বিকভাবে একটু ভালো আছেন, এটাই হচ্ছে একটা আশার কথা বলে সবাই মনে করছে। এবং ডাক্তাররা যেটা বলছেন যে তার যে শারীরিক যে পরিস্থিতি, তার থেকে যে এখন যে নড়াচড়া করতে পারছেন, এটাও একটা বড় একটা আশার কথা বলে উনি জানিয়েছেন আমাদেরকে। তো রজনী, এটা এভারকেয়ার হাসপাতাল থেকে আমার কাছে এটা ছিল সর্বশেষ। আমরা পরবর্তীতে আবার আপনার কাছে তার শারীরিক পরিস্থিতি নিয়ে আবার আপনার কাছে জানাবো আমরা। মুন্নি, আপনাকে ধন্যবাদ। জুলাই গণ অভ্যুত্থানে কুষ্টিয়ায় 6 জনকে হত্যার অভিযোগে মানবতা বিরোধী অপরাধ মামলায় সাবেক মন্ত্রী জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে প্রসিকিউশনের সূচনা বক্তব্য উপস্থাপন শুরু হয়েছে। এরপর হতে পারে প্রথম সাক্ষীর সাক্ষ্য গ্রহণ। এর আগে এই মামলায় অভিযোগ গঠনের আদেশের বিরুদ্ধে করা ইনুর রিভিউ আবেদন খারিজ করে দিয়েছে ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 সদস্যের বিচারিক প্যানেলে চলছে এই বিচারিক কার্যক্রম। এদিকে ট্রাইব্যুনাল 1 চাংখারপুলে 6 জনকে হত্যা মামলার আসামি পক্ষের সাফাই সাক্ষী গ্রহণের বিষয়ে শুনানি হবে আজ। এছাড়া র্যাব
র্যাবে থাকাকালীন বিচার বহির্ভূত হত্যা ও গুমের ঘটনায় দায়ের হওয়া মামলার আসামি সাবেক এএসপি মহিউদ্দিন ফারুকী, এডিসি আলেপউদ্দিন ও এডিসি মশিউর রহমানকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। বিশ্বের দূষিত শহরের তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে ঢাকা। 213 স্কোর নিয়ে আজ সকাল 9:30টায় আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান IQER এর তালিকায় খুব অস্বাস্থ্যকর হিসেবে গণ্য করা হয়েছে। এদিকে একই সময়ে 248 স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে ভারতের দিল্লি শহর। এছাড়া 232 স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে উজবেকিস্তানের রাজধানী তাশখন্দ। আর 206 স্কোর নিয়ে যথাক্রমে চতুর্থ ও পঞ্চম অবস্থানে রয়েছে ইরাকের রাজধানী বাগদাদ ও ভারতের কলকাতা শহর। বায়ু দূষণের স্বাস্থ্য ঝুঁকিতে মানুষ, এতে প্রতিটি মানুষের গড় আয়ু কমছে 5 বছর। বিশুদ্ধ বাতাস নিশ্চিতে সরকার নাগরিকদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছে চিকিৎসকরা। বায়ু দূষণ নিয়ে উষা ফেরদৌসের 2 পর্ব প্রতিবেদনের প্রথম কিস্তি আজ। ক্যামেরায় ছিলেন কবির খান। শহর কিংবা গ্রাম, দূষিত বাতাস সঙ্গী করেই চলছে জীবন। দিনের শুরু হয় ধোঁয়াটে ভারী বাতাসে। দূষণ নিয়ন্ত্রণে শিল্প কারখানায় নেই প্রযুক্তির ব্যবহার, তাই বাতাসে ছড়িয়ে পড়ছে সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন অক্সাইড, ব্ল্যাক কার্বন সহ নানা রাসায়নিক। প্রতিদিন লাখো মানুষ দূষিত বাতাসে শ্বাস নিচ্ছে, আর নিজের অজান্তেই শ্বাসকষ্ট ও ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন অনেকেই। পেশেন্টের শ্বাসকষ্ট বহুদিন যাবতীয় ভুগতেছে, তো ওই জায়গায় নিয়ে আসছি। নিয়ে আসার পর এখন টেস্টের মধ্যেই তো মনে করেন যে গরিব মানুষের টাকা পয়সার জন্য অনেক অসুবিধা হয়ে যায়। ফুসফুসি দুইটা নষ্ট হয়ে গেছে, ফুলে যায়, অক্সিজেনে রাখি। আমার যখন ফুলে তো না, এরা চিকিৎসা করে ভালো করে দেয়, ভালোই করে, মানে আমি বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে প্রতি বছর বিশ্বজুড়ে বায়ু দূষণে মৃত্যু হয় প্রায় 70 লাখ মানুষের। এর প্রধান কারণ হলো স্ট্রোক, হৃদরোগ, দীর্ঘস্থায়ী শ্বাসকষ্ট, সিওপিডি, ফুসফুসের ক্যান্সার এবং শ্বাসযন্ত্রের তীব্র সংক্রমণ। 2 মাস আগেও আমি চিকিৎসা করে গেছি, সুস্থ হয়ে নিয়ে গেছি, আবার বাসায় যাই আবার অসুস্থ হয়ে যায়। পরিবেশ দূষণের পর গাড়ি যে ওইগুলার ডাস্টে অ্যালার্জি থাকে অনেকের, এই কারণে অনেকের বেশি হয়। বায়ু দূষণে বাংলাদেশের মানুষের আয়ু গড়ে 5.5 বছর কমছে। এয়ার কোয়ালিটি লাইফ ইন্ডেক্স 2025 সালের এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়। একটা বলি ডিপিএলডি, ডিফিউজ প্যারেনকাইমাল লাং ডিজিজ, এটা ফুসফুসের একটা রোগ এবং এটা যদি একবার হয় এটা প্রগ্রেসিভ ডিজিজ, প্রগ্রেসিভ হতে থাকে। এটা প্রোগ্রেশন বন্ধ করা যায় না, ক্যান বি হল্ট। তারপরে ফুসফুসের ক্যান্সার যেগুলো বলে, ক্যান্সার আসলে আমরা কিছু ট্রিটমেন্ট আছে, কিন্তু একেবারে ভালো হয়ে যাওয়া খুব কম। বায়ু দূষণে বাংলাদেশের জিডিপির প্রায় 3 থেকে 4% সমপরিমাণ অর্থনৈতিক ক্ষতি হয়। তাই এ দূষণ নিয়ন্ত্রণে প্রয়োজন সম্মিলিত উদ্যোগ। আমাদের জাতীয় অর্থনীতির প্রভাব 2 ভাবে। একটা হলো যারা কাজ করার কথা ছিল তারা কাজ করতে পারতেছে না, আরেকটা হলো তাদের ট্রিটমেন্টের জন্য যে খরচ, এটা গভর্নমেন্ট বলেন বা পার্সোনাল বলেন, অনেক বেড়ে যাচ্ছে। তো কাজে 2 দিক থেকেই দেখা যাচ্ছে আমাদের ইকোনমিক্সের চাপ পড়তেছে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। সবার সার্ভাইভাল। কিশোরগঞ্জের ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 29 জন চিকিৎসকের বিপরীতে কর্মরত আছেন মাত্র 10 জন। এর সঙ্গে আছে ওষুধ ও অন্য জনবল সংকটও। এমন বাস্তবতায় রোগীদের সেবা দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। সংকট সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি দেওয়া হয়েছে বলে জানালেন হাসপাতাল কর্তৃপক্ষ। জাবাল আহমেদের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। কিশোরগঞ্জের ভৈরবের প্রায় 1.5 লাখ মানুষের চিকিৎসায় ভরসার নাম ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। সরকারি এই হাসপাতালটিতে প্রতিদিন বহির্বিভাগে গড়ে 500 রোগী চিকিৎসা সেবা নিয়ে থাকেন। অথচ দীর্ঘদিন ধরে চিকিৎসক ও জনবল সংকটে এ স্বাস্থ্য কমপ্লেক্সটি। 29 জন চিকিৎসক থাকার কথা থাকলেও বর্তমানে মাত্র 10 জন চিকিৎসক দিয়ে কার্যক্রম চালানো হচ্ছে। চিকিৎসক ছাড়াও অন্যান্য জনবলের অভাব রয়েছে, যা রোগীদের সেবা প্রদানে বাধা সৃষ্টি করছে।
জরুরি ও বহির্বিভাগে আসা হাজার হাজার রোগী পর্যাপ্ত ও মানসম্মত সেবা না পেয়ে ফিরে যেতে বাধ্য হচ্ছেন। এছাড়া রয়েছে প্রয়োজনীয় ওষুধের সংকট। চিকিৎসার অনেক সংকট, চর্ম ডাক্তার নাই, শিশু বিশেষজ্ঞ নাই, তারপর ভালো চিকিৎসা পাওয়া যায় না। চিকিৎসক যদি আরো কিছু বাড়াইয়া দেয় ওইরকম স্বাস্থ্য কমপ্লেক্স, আরো আমরা জনগণ আমরা চিকিৎসা সঠিকভাবে পাইতাম। ডাক্তার খুব সংকট, প্রতিদিন এলাকার মানুষ দেশে ডেঙ্গু আসতেছে, ডেঙ্গু রোগী, অ্যাক্সিডেন্টের রোগী বিভিন্ন জেলার থেকে আসে, সেবার মান ভালো না। বিষয়টি স্বীকার করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানালেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি দেওয়া হয়েছে, দ্রুত সমস্যার সমাধান হবে। আসলে 29 জন ডাক্তারের মধ্যে আমাদের এখানে মাত্র 10 জন কাজ করছে, যেটা আসলে আমরা হিমশিম খাচ্ছি রোগীদের সেবা দিতে গিয়ে। এছাড়াও নাইট গার্ড থেকে শুরু করে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মী সহ আরও কিছু জনবলের বেশ ঘাটতি রয়েছে। তো যদি এটা 100 শয্যার অনুমোদন হয়ে যায় তাহলে আশা করি আমরা এই সমস্যাগুলো কাটিয়ে উঠতে পারবো। এই সংকটগুলো কাটানোর জন্য আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সিভিল সার্জন স্যারের সাথেও পরামর্শ করেছি এবং চিঠিপত্র দিয়েছি উপরে। তো আশা করি যে স্যারের পরামর্শ অনুযায়ী স্যার একটা ব্যবস্থা নেবেন এবং আমরা অতি দ্রুত এই সংকট সমাধান করতে সচেষ্ট হব। দ্রুত জনবল নিয়োগে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন স্বাস্থ্য বিভাগ, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। আফরিন পপি, মোহনা সংবাদ। কাল থেকে 2 মাসের জন্য শুরু হচ্ছে কক্সবাজার সেন্ট মার্টিন রুটে জাহাজ চলাচল। থাকছে রাত্রিযাপনের সুযোগও, তবে এর জন্য মানতে হবে 12 নির্দেশনা। প্রতিদিনই 2000 পর্যটকের সীমা নির্ধারণ করেছে প্রশাসন। সকাল 7টায় কক্সবাজার ছেড়ে যাওয়া জাহাজ দুপুরে পৌঁছে যাবে সেন্ট মার্টিন। নিরাপত্তায় নিয়োজিত থাকবে ট্যুরিস্ট পুলিশ। আমানুল হক বাবুলের প্রতিবেদন, জানাচ্ছেন তাসিন তারিন। শীতের মৌসুম, ছুটির আমেজ সব মিলিয়ে পর্যটনের সোনালি সময় সামনে। 1 ডিসেম্বর থেকে শুরু হচ্ছে কক্সবাজার সেন্ট মার্টিন রুটে জাহাজ চলাচল। সকাল 7টায় কক্সবাজারের নুনিয়ারছড়া জেটি থেকে ছেড়ে যাওয়া জাহাজ দুপুরের আগেই পৌঁছে যাবে স্বপ্নের দ্বীপ সেন্ট মার্টিনে। পরদিন বেলা 3টায় সেই জাহাজ আবার ফিরবে কক্সবাজারে। সমুদ্রের শান্ত মৌসুম, শীতের ছুটি সব মিলিয়ে আবারও জমে উঠতে পারে দেশীয় পর্যটনের সবচেয়ে জনপ্রিয় এই গন্তব্য। ডিসেম্বর 1 তারিখ থেকে সেন্ট মার্টিন খুলছে, তো আমরা পর্যটক যারা আছি সবাই অনেক খুশি। যেহেতু এটা খুলছে খুব ভালো লাগছে। এতদিন বন্ধ ছিল আর কি, যা হোক আমরা স্যাক্রিফাইস করেছি যে অন্তত পক্ষে হচ্ছে সেন্ট মার্টিনও বাঁচুক। পর্যটকরা ওখানে এসে জায়গাটা ভিজিট করতে পারবে। দ্বীপে রাতে থাকার অনুমতি মেলায় ডিসেম্বর ও জানুয়ারিতে ব্যবসায়ীরা লাভের মুখ দেখবেন বলে মনে করেন এই পর্যটন ব্যবসায়ী। ব্যবসায়ীরা নতুন উদ্যমে পর্যটকদেরকে বরণ করার জন্য এখন মুখিয়ে আছে। অনেক দিন থেকে যে একটা ব্যবসায় ধস নেমে আসছে কক্সবাজারে, এই বিষয়টা কাটিয়ে উঠতে পারত পর্যটন ব্যবসায়ীরা। পর্যটকদের নিরাপত্তায় সার্বক্ষণিক ট্যুরিস্ট পুলিশ নিয়োজিত থাকবে জানিয়ে অতিরিক্ত ডিআইজি বললেন, হোটেলে যাতে অতিরিক্ত ভাড়া না নিতে পারে তা মনিটরিং করা হবে। কোনো মোটেলে এবং কোনো জায়গা থেকে যেন পর্যটকদেরকে হয়রানি না করা হয় এবং ক্যামেরাম্যান থেকে যদি অন্য কোনো স্টেক হোল্ডার থেকে হয়রানি না করা হয়, সেই জায়গাটা ট্যুরিস্ট পুলিশ থাকবে। আর দ্বীপের জীববৈচিত্র্য রক্ষা, বর্জ্য ব্যবস্থাপনা এবং নিরাপত্তা সব ক্ষেত্রেই কড়া নজরদারি থাকবে জানালেন জেলা প্রশাসক। পর্যটকদের সেন্ট মার্টিনের যাতায়াত নির্বিঘ্ন করতে জেলা প্রশাসনের পক্ষ হতে সব ধরনের সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। বাংলাদেশের পর্যটনে নতুন প্রাণ ফেরাতে 1 ডিসেম্বরের অপেক্ষায় এখন ভ্রমণ পিপাসুরা। তাহসিন তারিন, মোহনা সংবাদ। দর্শক, ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মেজবা রহমান। মেজবা, ট্রাইব্যুনালের কার্যতালিকায় আজ কি কি বিষয় আছে বিস্তারিত জানাবেন আমাদের। জানিয়ে রাখতে চাই, আজকে জুলাই আন্দোলনে অর্থাৎ গত বছর যে জুলাই আন্দোলন হয়েছে সেই আন্দোলনে 6 জন কুষ্টিয়ায় 6 জনকে হত্যার মামলায় মানবতা বিরোধী এই অপরাধের হাসানুল হক ইনুর বিরুদ্ধে যে অভিযোগ এসেছিল সেই অভিযোগের আজকে শুনানির দিন ছিল, আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানির দিন ছিল আজ। আর যেটি ইতিমধ্যেই কিন্তু শেষ হয়েছে। আগামীকাল এই মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হবে বেলা 11টায়। ট্রাইব্যুনাল 2-এ 2 জন বিচারপতির উপস্থিতিতে এইটি শুরু হয়। এবং আমি আরেকটু জানিয়ে রাখতে চাই, হাসানুল হক ইনুর বিরুদ্ধে যে অভিযোগ গঠন করা হয়েছে সেটি তিনি একটি রিভিউ আবেদন করেন তার আইনজীবীদের দিয়ে। এবং
ট্রাইব্যুনালের যে বিচারপতি রয়েছেন সেই রিভিউ আবেদনটি কিন্তু ঠিক বেলা 12টা 5 মিনিটে খারিজ করেছেন ট্রাইব্যুনালের যিনি বিচারপতি রয়েছেন। অর্থাৎ ইনুর রিভিউ আবেদনের মধ্যে ছিল যে অভিযোগগুলো তার বিরুদ্ধে আনা হয়েছে, সেই অভিযোগগুলোর বিরুদ্ধে তিনি একটি রিভিউ আবেদন করেন যেন এই অভিযোগগুলো তাকে ট্রাইব্যুনালে আলোকপাত না করা হয় আনুষ্ঠানিক অভিযোগ, সেটি ট্রাইব্যুনাল থেকে খারিজ করা হয়েছে। এবং একই সঙ্গে ট্রাইব্যুনালের যিনি চিফ প্রসিকিউটর রয়েছেন তাজুল ইসলাম তিনি বেশ কিছু অভিযোগ এনেছেন হাসানুল হক ইনুর বিরুদ্ধে। অর্থাৎ হাসানুল হক ইনু তার বক্তব্যে ট্রাইব্যুনালের জানিয়েছেন যে গত বছর জুলাই আন্দোলনকে সো কল্ড বলে উল্লেখ করেছেন। এবং কিছুক্ষণ আগে কিন্তু চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তিনি ব্রিফিং করেছেন সাংবাদিকদের কাছে এবং জানিয়েছেন ট্রাইব্যুনালে দাঁড়িয়ে দেশের কোনো নাগরিক এই ট্রাইব্যুনালের আইনের বিরোধিতা করতে পারবে না। এবং একই সঙ্গে তিনি আরেকটি বিষয় জানিয়েছেন হাসানুল হক ইনু যে ট্রাইব্যুনালকে সোকল বলে উল্লেখ করেছেন এটি কন্টেন্ট অফ কোর্ট, অর্থাৎ ট্রাইব্যুনালে তিনি অপমান সুযোগ হয়েছে বলে তিনি জানিয়েছেন। একই সঙ্গে তাজুল ইসলামকে আরেকটি প্রশ্ন জানানো হয়েছিল যে শেখ হাসিনা যার বিরুদ্ধে কিছুদিন আগেই মানবতা বিরোধী হত্যার ঘটনা মানবিক অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে, তাকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে কি সিদ্ধান্ত বা কি পদক্ষেপ রয়েছে। তিনি জানিয়েছেন যে এটি একটি রাষ্ট্রীয় পলিসির ব্যাপার, যেটি ইতিমধ্যে বাংলাদেশ সরকার তার জায়গা থেকে ভারতের সঙ্গে চ্যানেলের মাধ্যমে যোগাযোগ করছেন, তাকে ফিরিয়ে আনার পরে বাকি পদ্ধতি জানানো হবে। এবং একই সঙ্গে তিনি এটাও তিনি জানিয়েছেন যে ভারত কিন্তু ইতিমধ্যে বাংলাদেশের পক্ষ থেকে একটি চিঠি পেয়েছে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ব্যাপারে। এবং আমি আরেকটা বিষয় জানিয়ে রাখি যে একই সঙ্গে আজকে ট্রাইব্যুনাল 1-এ চাংখারপুলে 6 জনকে হত্যার মামলায় সাক্ষ্য দিন ছিল, যেটি এখনও শুরু হয়নি, কিছুক্ষণের মধ্যেই যেটি শুরু হবে। এবং একই সঙ্গে গুম এবং হত্যার মামলায়, গুম এবং নির্যাতনের মামলায় র্যাবের 2 কর্মকর্তা এবং পুলিশের 1 কর্মকর্তাকে আজ সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এই ছিল আমার কাছে ট্রাইব্যুনাল থেকে সবশেষ। মেজবাহ, ধন্যবাদ আপনাকে। উৎসবমুখর পরিবেশে চলছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি DRU এর কার্যনির্বাহী কমিটির নির্বাচন। সকাল থেকে সেগুনবাগিচার শফিকুল কবির মিলনায়তনে ভিড় করছেন ভোটাররা। 9টায় শুরু হওয়া এই ভোট গ্রহণ বিরতিহীনভাবে চলবে বিকেল 5টা পর্যন্ত। এবারের নির্বাচনে 21টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 40 জন প্রার্থী। মোট ভোটার সংখ্যা 1952 জন। এর মধ্যে কয়েক পদে একাধিক প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইতোমধ্যেই নির্বাচিত হয়েছেন কয়েকজন। চাঁদপুরে রোপা আমনের বাম্পার ফলন হয়েছে। এখন চলছে ধান কাটা ও মাড়াইয়ের কাজ। ফলন ভালো হওয়ায় খুশি কৃষকরা। অনুকূল আবহাওয়ার কারণে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ফসল হয়েছে। উৎপাদন বৃদ্ধিতে নিয়মিত কৃষকদের পরামর্শ দিচ্ছে কৃষি অধিদপ্তর। রফিকুল ইসলাম বাবুর প্রতিবেদন, জানাচ্ছেন সিফাত রহমান জেসি। মাইলের পর মাইল রোপা আমন ধানের সমারোহ চাঁদপুরের বিভিন্ন গ্রামে। পুরোদমে চলছে ধান কাটা ও মাড়াইয়ের কাজ। তাতে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা বলছেন অনুকূল আবহাওয়া, পর্যাপ্ত বৃষ্টিপাত, আধুনিক কৃষি প্রযুক্তি ও যথাযথ পরিচর্যার কারণে বিগত বছরের তুলনায় এই বছর উৎপাদন বেশি হয়েছে। এতে তৃপ্তির হাসি ফুটেছে তাদের মুখে। ধান ভালো হয়েছে, বাম্পার এবার পানিও ঠিক মতো পাইছে। গত সিজনে আলহামদুলিল্লাহ শুকরিয়া, ধানের ফসল ভালো হয়েছে। আমরা অনেক আনন্দিত, আমাদের অনেক ফসল হয়েছে। এবার অন্যান্য তুলনার হারে ধান খুব সুন্দর হয়েছে, ধান ভালো হয়েছে। কৃষি অধিদপ্তরের উপপরিচালক জানান, এবছর লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ধানের উৎপাদন হয়েছে। এবছর রোপা আমন আবাদের লক্ষ্যমাত্রা ছিল 26,070 হেক্টর, অর্জিত হয়েছে 26,814 হেক্টর, অর্থাৎ প্রায় 744 হেক্টর অতিরিক্ত আবাদ বেশি হয়েছে। আমাদের কৃষি বিভাগের সার্বিক পরামর্শ এবং কৃষকের ঐকান্তিক প্রচেষ্টার ফলে এবছর আমাদের চাঁদপুর জেলায় রোপা আমনের বাম্পার ফলন হয়েছে। জেলায় এবছর রোপা আমন চাষে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল 26,070 হেক্টর, আবাদ হয়েছে 26,814 হেক্টর ধান। সিফাত রহমান জেসি, মোহনা সংবাদ। খেলার খবর, ক্রিকেট। বিপিএল এর দ্বাদশ আসরের নিলাম বসছে আজ বিকেল 4টায় রাজধানীর একটি হোটেলে। এই নিলাম অনুষ্ঠিত হবে, যেখানে 6টি ফ্র্যাঞ্চাইজি তাদের পছন্দের খেলোয়াড়কে ভিত্তি মূল্যে অথবা অন্য ফ্র্যাঞ্চাইজির চেয়ে বেশি অর্থ দিয়ে কেনার সুযোগ পাবে। তবে এর বাইরে 4 জন করে সরাসরি চুক্তিতে সই করানোর সুযোগ পেয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। আরও জানাচ্ছেন মুদাসসির আলী। দেশের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের একমাত্র টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর আগামী আসর বসছে 6টি দল নিয়ে। দল সাজাতে ফ্র্যাঞ্চাইজিগুলো এবার নিলামে ডাকবে তাদের পছন্দের খেলোয়াড়। রোববার রাজধানীর একটি হোটেলের জমকালো আয়োজনে হবে নিলাম অনুষ্ঠান।
তবে তার আগে ফ্র্যাঞ্চাইজিদেরকে সর্বোচ্চ 4 জন ক্রিকেটারের সঙ্গে সরাসরি চুক্তির সুযোগ দেয়া হয়েছে। ইতোমধ্যে সে সুযোগ কাজে লাগিয়েছে 5টি দল, ব্যতিক্রম কেবল চট্টগ্রাম রয়্যালস। স্থানীয়দের মধ্যে ঢাকা ক্যাপিটালসের তাসকিন ও সাইফ হাসান, সিলেট টাইটান্সের মিরাজ ও নাসুম, রংপুর রাইডার্সের মোস্তাফিজ ও সোহান, নোয়াখালী এক্সপ্রেসের সৌম্য ও হাসান মাহমুদ এবং রাজশাহী ওয়ারিয়র্সের শান্ত ও তানজিদ হাসান তামিম সরাসরি চুক্তিবদ্ধ হয়েছেন। এছাড়া চট্টগ্রাম রয়্যালসও দেশি খেলোয়াড়ের কোটায় শেখ মেহেদী ও তানভীর ইসলামের সঙ্গে চুক্তি সই করেছে। এদিকে বিদেশি কোটায় সরাসরি চুক্তিবদ্ধ 11 জনের মধ্যে 8 জনই পাকিস্তানের এবং 1 জন করে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার। ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে কেবল ঢাকা ক্যাপিটালসের 2 বিদেশির 1 জন ইংল্যান্ডের অ্যালেক্স হেলস এবং নোয়াখালীতে চুক্তিবদ্ধ হওয়া 2 বিদেশি হল ওয়েস্ট ইন্ডিজ থেকে জনসন চার্লস ও শ্রীলঙ্কা থেকে কুশল মেন্ডিস। এদিকে চট্টগ্রাম রয়্যালসের বিদেশি কোটায় কেবল পাকিস্তানের আবরার আহমেদ চুক্তিবদ্ধ হয়েছেন। প্রায় 1 যুগ পর বিপিএল এ ফিরছে নিলাম। অনেক বছর ধরে এই টুর্নামেন্টে চলে আসছিল ড্রাফট পদ্ধতি। এখন দেখার পালা কোন ফ্র্যাঞ্চাইজি কিভাবে কাদেরকে নিতে পারবে। মুদাসসির আলী, মোহনা সংবাদ। ফুটবল এএফসি অনূর্ধ্ব 17 এশিয়ান কাপ বাছাই নিজেদের শেষ ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। অন্তিম এই ম্যাচে প্রতিপক্ষ স্বাগতিক চীন। বাংলাদেশ সময় বিকেল 5:35 শুরু হবে খেলা। 2 দলেরই সমান 12 পয়েন্ট। কেবল গোল ব্যবধানে এগিয়ে থাকায় গ্রুপ এর পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে চীন। 2 দলই এই বাছাই প্রক্রিয়ায় হারেনি কোনো ম্যাচ। তবে এবার ড্র করলে 2 দল সমান 1 পয়েন্ট পেলেও গোল ব্যবধানে এগিয়ে থাকায় গ্রুপ এর চ্যাম্পিয়ন হয়ে মূল পর্বে কোয়ালিফাই করবে চীন। তাই জয় ছাড়া এখন কোনো বিকল্প নেই গোলাম রাব্বানির শিষ্যদের। শেষ করব মোনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরো একবার। খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিছুটা উন্নতি বলছেন চিকিৎসকরা, আর একটু ভালো হলেই নেওয়া হবে বিদেশে। জুলাই অভ্যুত্থানে কুষ্টিয়ায় 6 হত্যা মামলায় ইউনুর বিরুদ্ধে প্রসিকিউশনের সূচনা বক্তব্য। অভিযোগ গঠনের বিরুদ্ধে আসামি পক্ষের রিভিউ আবেদন খারিজ। বিশ্বের দূষিত শহরের তালিকায় আজ তৃতীয় ঢাকা। বায়ু দূষণে গড় আয়ু কমছে 5 বছর। সচেতন হওয়ার তাগিদ চিকিৎসকদের। এবং কাল থেকে 2 মাস মিলবে সেন্ট মার্টিনের রাত্রিযাপনের সুযোগ। মানতে হবে 12 নির্দেশনা। সকাল 7টায় কক্সবাজার ছাড়বে জাহাজ। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।